আমি প্রথমেই রুইন হোসেন প্রিন্সের কাছে একটু যেতে। রুইন হোসেন প্রিন্স দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা এবং সেই সাথে দেশের মধ্যে থাকা যারা এলাকায় নেই তারাও দিতে পারবে। প্রায় 15 লাখের বেশি পোস্টাল ভোটার এখন মোটামুটি নিবন্ধিত হয়েছে, যেখানে আবার 6,72,000-এরও বেশি প্রবাসী ভোটার এখানে নিবন্ধন করেছেন। ইতিমধ্যে পোস্টাল ব্যালট গুলো পৌঁছে গেছে বিভিন্ন দেশে। সম্প্রতি একটি বাহরাইনে একটি পোস্টাল ব্যালট বিলি করার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। কেউ কেউ বলছে যে জামায়াতের এক নেতার ঘরে এটা বিলি হচ্ছিল। আবার আজ ইসি পক্ষ থেকে তিনি বলেছেন, এটা একটা ইসি সচিব বলেছেন বাহারে একটি বাসা অনেকগুলো পোস্টাল ব্যালটে যে ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে সেটি আনন্দ ধরে রাখতে করা হয়েছে বলে মনে করেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তবে এই ধরনের ভিডিও করা উচিত হয়নি। মন্তব্য করে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ছাত্র জীবনে হোস্টেল যেমন একটি জায়গায় চিঠিপত্র রেখে যেত একটি টেবিলের উপরে, সেখান থেকে নিজেরা নিয়ে নিত, সেরকম একটা বাক্সে 160টি ব্যালট দিয়ে গেছে। ওই বাক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইরা এসে খুলেছেন 4-5 জন, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশে ঘরে থাকেও আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেবো, ব্যাপারটা এইরকম। বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। প্রথমে একটু জানতে চাই, পোস্টাল ব্যালট এই বিষয়টা নিয়ে দেশে প্রথমবারের মতো অবস্থা, এইটা আসলে কেমন ফলপ্রসূ হবে আগামী ভোটে নির্বাচনে? না, আপনাকে ধন্যবাদ। আমার বিবেচনায় যে আলোচনাটা এখন সামনে এসেছে এই ব্যাপারে একেবারেই স্বচ্ছ থাকাটা দরকার এবং কনফিউশন দূর করে প্রকৃত কিভাবে এটাকে কাজে লাগা যায় সেটা হওয়া দরকার। আপনি আলোচনার অবতারণা করেছেন এবং এখানে একজন বিশিষ্ট আইনজীবী আছেন। আমার ধারণা ওনার কাছ থেকেও শুনে এবং এই আলোচনা আরও আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো। আমি এই বিবেচনায় কিছু সূচনা কথা বলি। প্রথমে এটা আমি এটাকে গ্রহণ খুব খোলা মনেই যদি বলি যে দেখলাম সোশ্যাল মিডিয়া এবং পরবর্তীতে এই যে আপনি বললেন যে নির্বাচন কমিশনের সচিব সাহেব বললেন, সব মিলায় আমি তো নিজে একটু কনফিউজ হয়ে যাচ্ছি পুরো বিষয়টা সম্পর্কে। কিন্তু এই কনফিউশন অবস্থা থেকে সংকট দূর করার জন্য আমি সূচনায় কিছু আলোচনা করি। প্রথম কথা, পোস্টাল ব্যালট অর্থাৎ যারা প্রবাসে আছেন বা আমাদের দেশে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন নির্বাচনে, তাদের ভোটাধিকার হরণ করার তো আমাদের কাজ না, বরঞ্চ তারা যাতে ভোট দিতে পারে এই জন্যে পোস্টাল ব্যালটের আলোচনা আসছে। আমরা এটাকে সমর্থন অনেকদিন ধরে বলে আসছি যে প্রবাসীর ভোটাধিকার এবং নিশ্চিত করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা যে অ্যাডমিট করে কিছু পদক্ষেপ নিচ্ছি, এটা পজিটিভ দেখছি। কিন্তু এবার আমার প্রশ্ন যেটা যদি বলেন, আমার হয়তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আরও আগে এই ব্যাপারে সুনির্দিষ্ট করা উচিত ছিল, কিন্তু নানা ব্যস্ততায় হয়তো সেটা অত অ্যাটেনশন দিইনি। এটা আমি আমার সেই দুর্বলতা অ্যাটেনশন দিয়ে বলি এবং আমি তো আইনজীবীর কাছেও এটা বুঝতে চাই। প্রথমত আমি যেটা যদি বুঝি, ধরুন উনি থাকেন বিদেশে, আমি থাকি দেশে, আমি দায়িত্ব পালনের জন্য ভোট দিতে পারবো না, উনি বিদেশে থাকেন, আসতে পারবেন না। তাহলে আমাদের নির্বাচনে তো জাতীয় সংসদ নির্বাচন, আমাদের একটা এরিয়া আছে, সেই এরিয়ায় যারা প্রার্থী হবেন আমি তাকে ভোট দেব। এটাই তো তাহলে প্রধান বিষয়। এইটা তো আনুপাতিক নির্বাচন না, যাচ্ছে আমি একটা মার্কায় ভোট দিয়ে দিলাম, তাহলে কিন্তু ডিফারেন্ট হতো, সংখ্যানুপাতিক পদ্ধতির জাতীয়, তাহলে সেইটা না। তাহলে এই ভোটটা হচ্ছে নির্ধারিত এলাকায় নির্ধারিত প্রার্থীকে ভোট দেওয়া। এখানে ব্যালট যেগুলো গেছে সেগুলো কিন্তু আসন ভিত্তিকই আচ্ছা, গেছে। আসি এবার আমি কথায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি সেইটা তাহলে আসন ভিত্তিক গেছে কিনা আমি একটা পরে আসি, এটা আসছি, ওই আলোচনা আসবো। ওখানে লেখা আছে চট্টগ্রাম 3 আচ্ছা, আমি আসছি। এখন আমি ওই কথাটা পরে আসি, আমি একেবারে শুনে তো ভুল করলে আপনি আমাকে তুলে দিন। তাহলে আমি সাধারণভাবে বুঝি, ধরেন ওনার কাছে বা আমার কাছে, কল্পনায় যাই, উনিও সেম এরিয়া আমিও সেম এরিয়া, একই এলাকায়, ধরুন খুলনা 2-এ, উনি প্রবাসীর ভোটার আর আমি অন্য জায়গায় কাজ করি বলে ভোটার। তাহলে ওনার কাছে তো ওই ব্যালট যাবে কিভাবে? আমার সাধারণ বুদ্ধিতে বলে, কারণ এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনের প্রার্থী সুনির্দিষ্ট হয়নি ভোটে, তাই তো? তাহলে সুনির্দিষ্ট হওয়ার পরে ধরে নিলাম খুলনা 2-এ 8 জন প্রার্থী তার মার্কা, তাহলে ওই রকম একটা ব্যালট তো তৈরি হতে হবে। তারপরে গেলে না ওইখান থেকে উনি ওই এরিয়া কাকে ভোট দেবেন সুনির্দিষ্ট করে ভোট দিয়ে পোস্টালে পাঠাতে পারেন। আমার ব্যাপারও তো তাই। ধরুন আমি রাঙামাটি আছি, আমার কাছে গেলেও তো ওইভাবে না আসলে, খালি একটা ব্যালট আসলে এখনো তো ভোট শুরু হয়নি, আমি কিভাবে ভোট দেব? মার্কাগুলো আছে তো দেখেন নেব না, দেখছি, আমি আসছি, আমি আপনার কথা পরে আসছি, আমি আবার কথাটা বোধহয় বোঝাইতে পারিনি। আমি খালি মার্কা দেখবো কেন? আমি খুলনা 8 জন প্রার্থী নাম সহ মার্কা দেখবো, আমার তো 50টা মার্কার দরকার নেই, ওইখানে তো 50 জন না। কারণ আপনি একজন, ধরুন আপনি আবার খুলনার থাকেন ভোটার, আপনি যেভাবে ভোট দেন আমিও ওইভাবে দেব। তবে আমি দেব আমার ভোটটা দেওয়ার পরে আমি ব্যালটে পোস্টে পাঠিয়ে দেব। তাহলে আমি পরে আসছি কথা, আমি শেষ করছি না কথাটা, যে তাইলে তখন কোশ্চেনটা দাঁড়াবে আমার কাছে ব্যালটটা কিভাবে আসবে, নির্বিঘ্নভাবে আসবে কিনা, আমি ব্যালটটা ঠিক মতো গোপনভাবে ভোট দিয়ে আমি পাঠাতে পারবো না, পাঠানোর পর আমার ভোটটা ঠিক মতো নির্বাচন কমিশনে যাবে কিনা এবং নির্বাচন কমিশনে ঠিক মতো গুনবে কিনা, এইটাই হলো উচিত বলে আমি মনে করি। কিন্তু এবার আসি আপনার কথায়, আমি রাজ্যের দিকেই তাকে একটু বেশি বলতে চাই। আমার কাছে এটা বোধগম্য হলো না।
এখন পর্যন্ত প্রার্থী ঠিক হলো না। আপনার ভাষা দিয়ে যদি বলি, একসাথে আপনি 50টা মার্কা দিয়ে একটা পাঠাই দিলেন যে চট্টগ্রাম 3-এ, বা আমি ধরেন খুলনা 2-এ, তাহলে উনি কিভাবে ভোট দেবে? আমি তো আমার বোধগম্য না, আমিও কিভাবে দেবো? এটা প্রথম বোধগম্য না, নাম্বার 1 প্রশ্ন। এইবার আসি যেটা নিয়ে কথা হয়েছে, এইটা তো আর একটা অদ্ভুত ঘটনা আমি মনে করি, এবং একটা সংকটজনক ঘটনা, যেটা আমাদের সচিব সাহেব বলার চেষ্টা করেছেন। আমি যেটা বুঝেছি যে আমরা একসাথে পোস্টে পাঠিয়ে দিলাম। পোস্টে পাঠিয়ে দিলাম, চিঠি যেভাবে করি পোস্টাল ব্যালট কি সেই রকম? হ্যাঁ, আমাদের একটা উন্নততর কালচার হলে অন্যরকম হতো। অথবা হতে পারে উনি বলতে পারেন যে ব্যালট যাই যাক না কেন, যিনি ভোট দেবে তাকে একটা কিভাবে মনিটর করা হবে আমরা জানি না। তাহলে সেরকম যদি পদ্ধতি থাকে, তাহলে সেইটা আমাদেরকে বলে দেন যে 100টা কেউ যদি নিয়েও থাকে, সে ডিস্ট্রিবিউট করার পরে রাজ্যে কি ভাই বিদেশে থাকেন, উনি ঠিক মতো ওনার ভোটটা দিতে পারছেন, এবং উনি তারপরেও সংকট থেকে যায়। তাহলে এই যে সংকট দেখলেন, এটা তো নতুন ধরনের সংকট হয়েছে, যে এখানে মনে হচ্ছে একজন বা একটা গ্রুপ নিজেরাই সব ভোট দিয়ে দেবে, কিন্তু তারপরও সংকট থাকে থাকেন, তাহলে ওইখানে কিন্তু নিরপেক্ষ হলো কিনা প্রথম সন্দেহ। এবার দ্বিতীয়ত উনি যেটা পাঠাবেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা, আমরা এটা শুনেছি। এইটা ধরে নেন, শেষ করি। না না, একেবারেই না, আমি এই জন্য এটা একটু শেষ করি, 1 মিনিট লাগলেও পরেরটা কম দিয়েন, আমার মনে হয় কংক্রিট আলোচনা শেষ করি, শোনেন। তাহলে ধরেন উনি তো প্রথমে, আমি তো বললাম সংকট হলো, আচ্ছা সংকটের পরে উনি যখন পাঠালেন, পাঠানোর পরে যেভাবে এখানে আসলো, কিভাবে আসছে, কিভাবে ভোট গোনা হবে, কিভাবে রিটার্নিং অফিসার বা ভোট গণনার সময় প্রার্থীর প্রতিনিধি থাকবে কিনা, সেগুলো কিন্তু সংকটপূর্ণ। আমি মনে করি এইগুলো এখন পরিষ্কার না করলে, আমাদের যেহেতু এটা প্রথম ব্যালট ভোট, তাহলে অনেক কিছু, একটা ভোটের আগে কিন্তু অনেকগুলো পাইলট প্রজেক্ট, নানা ধরনের কাজ করতে হয়। এইরকম হুটহাট করে এই ধরনের ঘটনা খুবই খারাপ, এবং এই ভোট সংখ্যা কিন্তু মোটেই কম না। আমরা একটা গড়ে হিসাব করলে দেখবেন বহু আসনে এই ভোটে যদি প্রশাসনিক কারসাজি হয়, তাহলে রেজাল্ট উল্টে যাওয়ারও সম্ভাবনা আছে। সুতরাং এই ব্যাপারে এখন সকল দলের সাথে আলোচনা করে, বিশেষজ্ঞদের আলোচনা করে সুনির্দিষ্ট করার পরই কেবলমাত্র এই পোস্টাল ব্যালটের ভোটকে নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। যেতে চাবো না রাজাকে, আপনি নিশ্চয়ই কিছু একটা ধারণা পেয়েছেন পোস্টাল ব্যালটের, কিন্তু আরেকটা প্রশ্ন সেটা করি, সেটা এখন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা বারবার উঠে আসছে, সেই পোস্টাল ব্যালটের যে প্রতীকগুলো সাজানো হয়েছে, সেই প্রতীকগুলোতে প্রথমে দাড়িপাল্লা, এরপরে হাত পাকা রাখা, এরকম, কিন্তু ধানের শীষ যেটা প্রতীক, সেটা বলা হচ্ছে পোস্টাল ব্যালট ভাঁজের মধ্যে পড়ে যাচ্ছে, যেটা কালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও তিনি একই অভিযোগ তুলেছেন। আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীও তিনি বলেছেন যে আসলে এটা যেহেতু নির্বাচন কমিশন করেছে, তাহলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিকার করতে হবে নির্বাচন কমিশনকে। ব্যালটের ভাঁজে একটা প্রতীক পড়ে যাওয়াটাকে আপনি সংকট মনে করছেন কিনা, সমস্যা মনে করছেন কিনা, ভোটে প্রভাব পড়ার না পড়ার বিষয়টাও আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় প্রিন্স ভাই, আমার সহ-আলোচক। উনি অনেকগুলা কথা বলছেন প্রিন্স ভাই, আমি এগুলার সাথে অলমোস্ট একমতই বলবো। আগে প্রিন্স ভাইয়ের কথার আলোকে কিছু বলি। আপনি 15 লক্ষ ভোটার ধরেন আছে যারা এই ইলেকশনের সাথে সম্পৃক্ত থাকবে, সিট কিন্তু আমার 300 সিট ইন্টু 5,000, তাতে হয় মোটামুটি 15 লাখ। 5,000 ভোট কিন্তু তামাশা না, 5,000 ভোট কিন্তু তামাশা না, 5,000 ভোটের পার্থক্য অনেক। 1 নম্বর। 2 নম্বর, ব্যালট পাওয়া গেছে বাইরে, একটা কথা আসছে, কাতারে পাওয়া যায়, কাতারে যখন পাওয়া যায় তার চেয়ে আমাদের আইনের জিনিস আরো জঘন্য এইখানে। কাজে এখানে আমি এর আগে অভিযোগ পাইছি, ওই যে ডাকসু নির্বাচনে নাকি নীলক্ষেতে পাওয়া গেছে, ব্যালট পাওয়া গেছে। তা আমাদের ব্যালট পাওয়া হয়তো আরো সহজ হইতে পারে, আমি বলছি না পাওয়া যাবে। কাতারে যখন পাওয়া গেছে, বাংলাদেশে মনে করেন বাহরাইন পাওয়া গেলে আমার এখানে পাওয়াটা অসহায়। কিন্তু আপনার মাইন্ড ইট, বিষয়টা হচ্ছে এই, আপনি ধরেন আসন ভিত্তিকই তো আছে সব, এবং এখানে কিন্তু একটা ব্যালটে সমস্ত মার্কাগুলো থাকতে হবে, কারণ আপনি তো যাচাই বাছাইয়ের পর পাঠান নাই। সুতরাং টোটাল মার্ক হয়তো 12, 14, 15টাই হবে। এক একটা সিটে তো আর 12, 14 জনের বেশি নাই, মার্ক হয়তো 15টাই ধরে নিলাম, তর্কের খাতিরে 10, 12টা মার্কা হবে। এখন এই 10, 12টা মার্কা নিয়ে তার ভিতরে মার্ক করে সবাই সিল মারুক, যেভাবে ভোট দিবে নিচে লেখা আছে কোন আসনের, তার ভোটার নাম্বার টাম্বার সব আছে, ঠিক আছে। কিন্তু আমি ভেরিফাই করবো কেমনে? আমি ভেরিফাই করবো কিভাবে? এটা তো পোস্টাল আসবে। আপনি যদি 5,000-এর কাছে যদি এক জায়গায় 7,000 ভোটার হয়, আমি তো গড় বলছি প্রতি সিটে 5,000, তাহলে মানুষে বলবে হ্যাঁ এক এলাকায় হয়তো নির্বাচনে 5,000 থাকতে পারে ওইখানকার ভোটার। 5,000-এর কাছে যদি 7,000-এর ভোটার কারচুপি, কিন্তু বিরাট তফাৎ। যদি আপনি এটা কারচুপিও ধরেন, বিরাট পার্থক্য, কারণ এটা তুমি ভেরিফাই করার সুযোগ নাই। তার সে ফিঙ্গারপ্রিন্ট মিলাইলো কিনা, কি আগরুম বাগরুম, সে তো তার ভোটার নাম্বার টাম্বার লিখে দিয়ে পাঠাই দিবে। এটা একটা প্রশ্ন থেকে যায়। 2 নম্বর আসেন, একই ব্যক্তি দুইবার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমি একই ব্যক্তি দুইবার দেওয়ার সুযোগ নাই, ওটা বলি নাই। আপনি এই জায়গায় কাউন্ট করলেন 5,000, এখানে 7,000 কাউন্ট করে দিলেন, ওখানে 9,000 কাউন্ট করে দিলেন, আমি মিলাবো কিভাবে? আমার যে 16 লক্ষ এই কর্মকর্তা কর্মচারী, সেটা ভেরিফাই করবো কিভাবে?
আপনি এইভাবে কেউ ভেরিফাই করতে পারবে না, সেইটা বলছি আমি। ভোট 2বার দেওয়ার দরকার নাই, আর যদি দিতে চাই এটা দিলে আপনি ঠেকাইতেও পারবেন না, আমরা এগুলো ইতিহাস জানি, কিন্তু এই সমস্ত কেউ লাভ নাই। এখন আরেকটা ব্যাপার যদি আপনি আসেন, যে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যেটা প্রিন্স ভাই বলছে তার সাথে মিটারে অ্যাড করলাম। 2 নম্বর হচ্ছে আপনি 100% ভোট কাস্ট হয়েছে এটা দেখাইতে পারবেন না, কারণ আমি যদি ট্রেডিশনালি আসি আমার ভোটার কত পার্সেন্ট যায়। আপনি এই ভোট ওখানে যদি দেখেন 16, এইখানে 16 লাখ আর বিদেশে 6 লাখ 22 লাখ ভোট সব কাস্ট হয়েছে, এটা গ্রহণযোগ্য না। কারণ ওইখানে আমার ইলেকশনের দিন ছুটি নাই, ওখানে মেশিনের মতো মানুষ কাজ করে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। এগুলা চিন্তা করতে হবে। 3 নম্বর আসেন, আপনি এখন একটা বিষয় আনছেন যে ওই যে মার্কাটা, বিএনপি তার আপত্তি করছে, মার্কা তার মাঝখানে পড়ছে, ব্যালট ভাস করলে নাকি ভাজে পড়ে, এটা বলছেন। এই যে ভাস করলে ভাজে পড়ে, পাঠায় তো দেওয়া হয়েছে অলরেডি, আপনি এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, 1 নম্বর। 2 নম্বর হলো এটা বলা হয়েছে আদ্যক্ষর দিয়ে, নামের আদ্যক্ষর দিয়ে নাকি সাজানো হয়েছে। এটা ইন জেনারেল এভাবেই সাজায়, এই নামের আদ্যক্ষর দিয়ে। আমরা যেমন বারের মেম্বার কোর্টের, সেখানে আদ্যক্ষর দিয়ে মিলায়। আমার মেম্বারশিপ নম্বর 95, কিন্তু আমি 95 লেভেলের লোক না, আমার চেয়ে আরো সিনিয়র বহু আছে, তারা পড়ছে অনেক পিছনে, অ্যালফাবেটিক্যালি। তো অ্যালফাবেটিক্যালি যখন সাজাইছে, এছাড়া বিকল্প উপায় কি? এটা আমার একটা প্রশ্ন। এছাড়া বিকল্প উপায় কি? আপনি যদি বলেন যে বড় দল হিসাবে টপে থাকবেন, বড় দল হিসাবে, কিংবা আপনি ক্ষমতায় ছিলেন, সামনে ক্ষমতায় যাবেন, এই সম্ভাবনার উপরে কিন্তু দেওয়া হবে আগে, এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট। আমি মনে করেন যে আজকে প্রিন্স ভাই পার্টি খুব দুর্বল, কিন্তু আপনি নির্বাচনের মাঠে যখন থাকবেন একই শ্রদ্ধা থাকতে হবে যে না, সেও তো পাশ করতে পারে, তারাও তো গভর্নমেন্ট ফর্ম করতে পারে। সুতরাং এটা আমার কাছে মনে হয় খুব জোরালো যুক্তি নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু আপনার টাইম টু টাইম আলাপ করতেছিলেন এবং ব্যালট, পোস্টাল ব্যালট হবে সেটা নিয়ে আলাপ করতেছিলেন, এই বিষয়গুলোর সুরাহাটা আরো আগে হওয়া উচিত ছিল, যে এটা কিভাবে করা যায়। দরকার আপনি বড় দল বা সব দলের নিয়ে একটা ভোটাভুটি নিতেন, যে ভাই আসেন আমরা কিভাবে সাজাবো, আদ্যক্ষর দিয়ে সাজাবো না কোন পার্টির আমরা বড় ছোট মনে করে ওইভাবে সাজাবো, এটা আলোচনা করা যেত। এখন এই আলোচনাটা আমার কাছে খুব গ্রহণযোগ্য আছে বলে মনে হয় না, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি এই ব্যালটের মধ্যে 12-14টা মার্কা থাকবে, এর বেশি থাকার কথা না। তো 12-14টা মার্কা যদি থাকে, সেখানে ধানের শীষের মার্কায় ভাস পড়লেই কি, মার্কা খোঁজার লোক এসে প্রাথমিকভাবে যদি আমি এই মুহূর্তে ধরি, সারা বিশ্বে তথা বাংলাদেশে প্রাথমিকভাবে ধরলে এই মুহূর্তে ধানের শীষ আর দাঁড়িপাল্লাই খুঁজবে, কথার কথা বলছি। এটার জন্য আমি প্রিন্স ভাইয়ের ছোট ছোট বলছি না, পয়েন্ট ক্লিয়ার। সুতরাং কেউ কিছু না বুঝুক, আমার নিচে লেখা আছে, আমি লিখবো আসন এত, আমার ভোটার নাম্বার এত, ইত্যাদি ইত্যাদি, হটে বাড়িটি লেখাপড়া আমি ভোট দিব। এটা ধানের শীষ আমার কাছে মনে হয় না যে মাঝখানে থাকলে কি আর টপে থাকলেই কি, বরং টপে দিতে গেলে একটা বিতর্ক এখন আসবে, অথবা ডাউনে দিতে গেলে, জামাতেরটাও যদি টপে বা ডাউনে যায় বিতর্ক। আদ্যক্ষর দিয়ে সাধারণত ট্রেডিশনালি সবকিছুই করে, আমরা সব জায়গায় দেখি, অফিস আদালত এভরিওয়্যার। তো এখন এই ইস্যুটা তোলা, আর সবচেয়ে বড় দলের কাছ থেকে তোলাটা আমার কাছে মনে হয় যে খুব হালকা বিষয় মনে হয়। কারণ ধানের শীষ এমন একটা মার্কা, এটা খুঁজবেই, ধানের শীষ আর দাঁড়িপাল্লা খুঁজবে এই মুহূর্তে, ওই এনসিপিটা অত খুঁজবে না, বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর না। ধন্যবাদ আপনাকে। আমি এবার রহিম হোসেন প্রিন্সের কাছে যেতে চাই। রহিম হোসেন প্রিন্স, আমরা দেখেছি 5 আগস্টের পরেই কেবল আন্দোলন, এই যে নির্বাচন সামনে, তারপরও আমরা দেখছি আন্দোলন চলছে, ছাত্রদের গতকাল আন্দোলন হয়েছে, আজকেও আন্দোলন হয়েছে, মানুষের ভোগান্তি। কিন্তু একটি অধ্যাদেশ দেবার কথা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে তারা আবারও মাঠে নেমেছে, মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। সরকারের এই ক্ষেত্রে কি ভূমিকা, আসলে ভূমিকাটা এরকম কেন মনে হচ্ছে যে তাদেরকে এই অধ্যাদেশ জারি করতে কেন বিলম্ব হচ্ছে? কোনটা, ওই যে বিশ্ববিদ্যালয়, 7 কলেজ? আসলে খুবই বিশেষ করে দেখেন, আমি প্রথমে একটু আসি, যে সময়টা আমরা কথা বলছি, নির্বাচন তো কার্যক্রম চলছে, এই কার্যক্রম চলার সময় এই ধরনের সভা সমাবেশ তো করার কোনো কথা না, এটা মনে রাখা দরকার। এবং সভা সমাবেশ করতে গেলে আইনেও বলা হয়েছে কোনো জরুরি থাকলে অনুমতি নিয়ে করতে হবে। আর বিশেষ করে এই 7 কলেজের ঘটনা তো 1-2 দিনের না, বহু পুরনো। জিনিসটা সমাধানটা সরকার কেন করছে না সেই প্রশ্ন তো আমারও, এবং বহু কিছু তারা করতে পারছে না। খালি প্রসঙ্গক্রমে একটু বলি, গতকাল আমরা একটা সভায় ছিলাম, যদি ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের উপরে একটা আলোচনা দীর্ঘদিন করছি, তা সেইখানে সংস্কার কমিটির প্রধানও ছিলেন। তো ওই আলোচনা হলো যে সরকার এইটা, মানে একেবারে উনিও দায়িত্ব নিয়ে বললেন, খুব করেই বললেন যে আসলে তো সরকার চায় না বলে হয় নাই, বাস্তবতা তো এইরকম জায়গায়। তো এইটা খুবই দুঃখজনক আমি বলবো, বিশেষ করে যেভাবে রাস্তা অবরোধ করা হচ্ছে ঢাকা শহরে, কি বলে যে মানুষের জীবন অতিষ্ঠ,
এবং এমনিতে ওইখানে যানজট আপনি- অতিষ্ঠ করে। এমনি তো যানজট অতিষ্ঠ, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এইবার দেখবেন মানুষ কিন্তু প্রথম কিছুদিন হয়তো কিছু বলে নাই। আমরা সোশ্যাল মিডিয়া বা আমাদের তো পরিচিত জন আছে, প্রচুর প্রোগ্রাম কালকে বা ক্যান্সেলও করা হয়েছে। এবং আমি দেখলাম যে একজন এখন এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চেনা মানুষ সব যারা, এটা একজন ডাক্তার সাহেব, তিনি এক জায়গা থেকে অপারেশন করে আসছে, কিছু রোগী পান্থপথে আছে, উনি যেতে পারছেন না, উনি বলছে তাও যেতে দেয় না। কালকে দেখলাম এক মহিলাকে মানে বেশ হ্যাঁ, মহিলা মানে এইরকমের মানে নেমেই গেছেন নিজেরা, নেমে যাচ্ছে তাই তাই এইটা তো কথার কথা যে একটা তরুণদের সম্পর্কেও তো একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে। আমরা তো সেটা চাই না, কিন্তু এই ধরনের ঘটনায় সবসময় যেটা দরকার ছিল ক্ষিপ্রতার সাথে হাত দিয়ে জিনিসটাকে সমাধান করা। এখন সরকার যদি এখন কথা বলে, তো সংকট তো সরকার তৈরি করেছে একেবারে শুরুতে, জি। একেবারে হড়হড় করে 18 তলায় উঠে গেছে, সব মেনে নিছে, হুম, হুম। আর এই সময় এগুলো করছে না। তা আমি মনে করি যে এর পুরো দায় সরকারকেই নিতে হবে। তবে আমি অনুরোধ করব আমাদের ছাত্র বন্ধুদের, তাদের সহনশীল আচরণ করাটা খুব জরুরি। কারণ আন্দোলনের কারণ এখন যে সময়, আমি সময়ের জন্য বলছি, জায়গা কিন্তু অনেক আছে। মানুষকে এইভাবে বিরক্ত বিরক্ত করা করা- ঠিক নেই। কারণ তরুণ প্রজন্ম এই 24-এর গণঅভ্যুত্থানের পর এদের মধ্যে অনেকেই এমন এমন বিহেভিয়ার প্যাটার্ন করেছে যা রাজনীতি, সভ্যতা, ভব্যতা কোনো কিছুর সাথে যায় না। তার সাথে এটা আমি মিলাচ্ছি না, হুম। কিন্তু তাতে করে হচ্ছে কি যে লক্ষ লক্ষ তরুণ যারা একটা পজিটিভ আকাঙ্ক্ষা নিয়ে করেছে, আমরাও এইটার সাথে ছিলাম, জি, তারা এটা হতাশ কিন্তু হয়েছে। তাদেরকে আশা হতো না আগামীতে তাদের যে পজিটিভ ভূমিকা সেইটাকেও কিন্তু পিছু হতে পিছনে- দেবে। ধন্যবাদ এটা আপনাকে। ভালো খবর। যেটা অভিযোগ বারবার রাজনীতির মাঠে আসছে, জামায়াতের পক্ষ থেকে ভোট চাওয়া হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে, জান্নাতের টিকিট দেবে এমন কথা। আবার বিএনপির পক্ষ থেকে বিএনপিদের কেউ কেউ বলছেন দানের শেষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আবার তারেক রহমানের নাম নিলে অজু করতে হবে। আবার এটাও তো আপনি জানেন 1996 সালে শেখ হাসিনা যখন আসেন তখন উনি মাথায় নেকাব পরে হিজাব পরে এসেছিলেন ভোটে এবং জয়ও হয়েছিলেন 96 সালে। তো নির্বাচন আসলে সবাই কেন ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেন, বা ধর্মকে ব্যবসা বলবেন নাকি ধর্ম আশ্রয় নেয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচক। এই প্রশ্ন তো আমি দিচ্ছি, তার আগে আমি একটু সাপ্লিমেন্ট ওনাকে দিই। যে আমাকে ছোট করে বলতে হবে, সময় খুবই কম, অনেক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, অনেক প্রশ্নের ছোট করে দিচ্ছি। হুম। ছাত্রদের যে আন্দোলন, ঢাকা কলেজে বিশ্ববিদ্যালয় বানাবেন ফর এক্সাম্পল। বাংলাদেশের ট্রেডিশনাল কতগুলা কলেজ আছে যেগুলোর নামের সর্বোচ্চ সুন্দর, ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, ঠিকই। ইডেন কলেজ। এইগুলার নাম যারা চেঞ্জ করতে চায়, আমার কাছে মনে হয় না তাদের মেচুরিটি আছে। করবেন কি তারা মনে আমি করে? এর চেয়ে ইজ্জত আর হয় না। ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, ইডেন ঠিকই। কলেজ, এইগুলোর নাম আপনি চেঞ্জ করতে পারেন না, কোনো ওজন বাড়বে না। এইটার নাম চেঞ্জ করা মানে কি জানেন? বিডিআর থেকে বিজিবি হওয়ার মতো হবে। এটা যদি ছাত্ররা না বোঝে, কিচ্ছু করার নাই। কিংবা পুলিশের নয়া পোশাকের মতো হবে। জি। তো এইগুলো তাদের এক নম্বর। দুই নম্বর আসেন, এই যে দায়টা বলছেন সরকারের, অফকোর্স সমস্ত দায় সরকারকেই নিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্দলীয় কোনো লোক কিন্তু আন্দোলন করে না। নির্দলীয় লোক যে দলের সাথে সম্পৃক্ত না এমন ছাত্ররা আন্দোলন করে না, এটা খুব রেয়ার। তো সেক্ষেত্রে দলের একটা ভূমিকা থাকতে পারে, যদি যার যার দলের লোকের যে নির্বাচন সামনে, তোমরা ঘরে চলে যাও। অন্যথায় যদি সরকার নির্বাচন বাতিল করার ষড়যন্ত্রকে দেয়, তাহলে সরকারকে বলতে হবে যে কিরে ভাই, এটা আপনি নামাইছেন, কিন্তু নামাইলে ঘরেতে উঠান, প্রয়োজনে পিটাই উঠান। রাজনীতিবিদদেরই বলতে হবে, কারণ নাহলে ইংলিশ সরকার পিটাবে না, কারণ সে ওই ঝামেলায় যাবে না। সে নোবেল প্রাইজ তার শান্তির প্রতীক। সুতরাং এই জবাব আমি এইটুক দিলাম। এইবার আসেন আপনি জামাতের পক্ষ থেকে জান্নাত, যেহেতু সময় কম আমি খুব সিম্পল বলি। জামাত যদি বলে থাকে আমি জানি না যে ভোট দিলে জান্নাত পাবেন, শুধু জামান না, বিএনপিও বলে। আমি আপনার বুঝাচ্ছি, জান্নাত মানে আখেরাত, পরকাল, আনসিন, দেখা যায় না, তাই না? এইটা করেন ওইটা পাবেন। উনি যদি জান্নাতের কথা বলে তাহলে এটা আখেরাত। আবার বিএনপির দিক থেকে যদি আসেন, তারা কিন্তু ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড বলছে না? ফ্যামিলি কার্ড মানে কিন্তু দুনিয়া। তাহলে একজনের দুনিয়া দিচ্ছেন, আর একজন আপনি আখেরাত দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আখেরাতটা আনসিন, ব্ল্যাকমেইলিং করা যদি আপনি ধর্ম দিয়ে বলেন, সেটা আমার রাজনীতি। আমি যদি ব্ল্যাকমেইল করে ভোট পাইলাম, কিন্তু আপনিও তো ফ্যামিলি কার্ড দিবেন। আমি আলোচনা করছি ফর গড সে, কেউ এটা ভিন্নভাবে নিতে পারে, কিন্তু নেওয়া ঠিক হবে না। আমরা আলোচনা করি ফ্যামিলি কার্ড মানে কি। 8 কোটি, 10 কোটি, 12 কোটি, 15 কোটি লোকের যদি ফ্যামিলি কার্ড দেন, ভাই আপনার সাথে ব্যাগ খালে তো ফান্ডটা কোথায় পাবেন? এই ফান্ডটা কি আমাদের উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওয়েটা কি, দ্য ওয়ে অফ ইউর, মানে এইটার ফান্ড লাগবে তো। সুতরাং আমরা কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলায় আমরা কিন্তু চিন্তিত যে আমাদের উপরে কি অযাচিত কর আসবে কিনা। আরেকটা কথা বলি সর্বশেষে, যেটা বললেন যে ধর্ম নিয়ে ব্যবসা করে ইলেকশনের সময়, যিনি সবসময় ধর্ম নিয়ে ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার তো ব্লেম আছেই। কিন্তু আপনি যদি ইলেকশনের সময় যাকে আমি নর্মালি দেখি না, তাকে যদি দেখি আপনি রেগুলার টুপি মাথায় দিয়ে ক্যাম্পিং করতেছেন অথবা হিজাব পড়তেছেন, তখন তো বোঝা যায় যে ধর্মটাকে ক্যাশ আপনি করতেছেন। ওরা তো ধর্মের উপরে আছেই। আর যদি আরো গভীরে আসেন, আপনি প্রত্যেকটা দলের কিন্তু একজন নেতা থাকে।
বড় মাপের নেতা, স্বাধীনতার ঘোষক উনি একজন বড় মাপের নেতা, মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে উনি একজন বড় মাপের নেতা। দুইটা দলে কিন্তু দুইটা আইডিওলজি, এই দুইজন ব্যক্তি আজকে পর্যন্ত। তা আরেকজন যদি মনে করেন, আমি বলছি না যে আরেকজন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটাকে তার আইডিওলজি হিসাবে নেয়, তাহলে আপনি ধর্মীয় ট্যাগ দিচ্ছেন কেন? আমার মডেল যদি রবি ঠাকুর হয়, আমার মডেল যদি আদর্শ যদি নজরুল ইসলাম হয়, তাতে দোষ হয় না। কিন্তু আমার আইডিওলজি যদি হযরত মুহাম্মদ হয়, তাহলে কি আমি ধর্ম করে ফেললাম? 1 নম্বর। 2 নম্বর, এই ধর্ম দিয়ে কিছু করা যায় না, এটা একটা বুলশিট। আমরা বরং মিসগাইড করি। নাহলে 92% মুসলমানের দেশে বহু আগে সবসময় ইসলামী ক্ষমতায় থাকতো, সব এই দেশের মানুষ এগুলো বোঝে। বরং আমরা ট্যাগ লাগাই যে যে ও ধর্মের পেশা, কিন্তু আমি নিজে হিজাব পড়তেছি, আমি নিজে তসবিহ নিতেছি। সো হু ইজ চিটিং দ্য পিপল? আমি আবারও বলছি, 92% মুসলমানের দেশে এই মুসলমান অনেক সচেতন, ওই সমস্ত ধর্ম ব্যবসা কাজ হচ্ছে না। সুতরাং মূলত ধর্ম ব্যবসা করতে চায় যারা রেগুলার করেন না, কিন্তু ইলেকশনের সামনে আপনি হিজাব পড়েন, তসবিহ নামা টেপেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে কে সেল করে। জি, ধন্যবাদ আপনাকে। রিজনাল প্রিন্স, আপনাকে আমি এই প্রশ্নটা করছি না, যেহেতু আমার কাছে অনেকগুলো প্রশ্ন। এই নির্বাচনে জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হয়ে উঠবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যে একটা বিশাল ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকগুলো আসলে এই ভোটটা কোন দিকে যাবে বলে মনে হয় আপনার? দুইটা প্রশ্ন করছি। আমি এই প্রশ্নের উত্তর যথাযথভাবে 100% না, তবুও দেওয়া যাবে। নির্বাচন আরো যখন ঘনিয়ে আসবে, বিশেষ করে প্রচারের শুরু হওয়ার 22 তারিখে শুরু হবে এবং তার কিছুদিন পরে, কিন্তু এখনকার পরিবেশ অনুযায়ী যদি ভোট মোটামুটিও গ্রহণযোগ্য হওয়ার মতো মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, তাতে সহজ করেই যা বুঝি তাতে বলতে পারি। একটা হচ্ছে জাতীয় পার্টির বিশেষ কিছু এলাকা আছে যেখানে যতটুকু খবর আমরা জানি এখনো তাদের সেই ভোট ব্যাংকটা আছে। প্রধানত সেই জায়গায় তাদের একটা পজিটিভ ভূমিকা বা তাদের পজিশন থাকবে। তা তাদের পজিশন ন্যাচারালি অন্যদের পজিশন, মানে সাধারণভাবে যারা মনে করছে যে জাতীয় পার্টি না থাকলে ভোটটা তাদের বাক্সে যেত, সেটা কমে যাবে। সেটা আপনারা জানেন। আওয়ামী লীগের ভোট জাতীয় জাতীয় পার্টি কি ইলেকশন করছে? করছে তো মনোনয়ন কি অলরেডি। দিয়েছে? এটা সাধারণত উত্তরবঙ্গের কিছু এলাকা প্রধানত, এর বাইরে মেজর কিছু আমি দেখি না। এইবার যেটা আওয়ামী লীগের কথা বলছেন, আমরা মাঠে আমাদেরও তো প্রার্থী আছে, যাচ্ছে, আমরাও খবর যেটা রাখি। অ্যাকচুয়ালি আমার একটা জেনারেল ধারণা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, তাদের যারা হার্ডকোর ভোটার বলতে যারা বোঝে, তারা তো নির্ভর করবে দলের উপরে। আমার ধারণা দল কোনো ডিসিশন দেবে না, বরঞ্চ তারা তো চাইবে এই নির্বাচনটা যাতে না হোক। তা সুতরাং হয়তো বা বিরাট অংশ যাবে না, এটাই হবে প্রধান বিষয়। আর আমার ধারণা, এটা আমি ধারণা বলছি কারণ এগুলো মাঠ পরিস্থিতি না হলে বলতে পারবো না। আর একটা ধারণা হচ্ছে, অভিজ্ঞতায় যেটা বলে, স্থানীয়ভাবে তারা তো এখন বিপদে আছে। সুতরাং এই বিপদ কে তাকে উদ্ধার করবে এবং আগামীতে এমপি হলে সে আর বিপদে পড়বে না, এইটা বিবেচনা করে সে তার ভোট প্রয়োগ করবে বলেই আমার ধারণা। এক অংশ, আর এক অংশ তো বললাম বিরাট অংশ হয়তো ভোট কেন্দ্রেই যাবে না, সেটাই আমার ধারণা। কেউ মার্চ করেছে কিনা বিএনপি? সেটা তো অলরেডি আমি বলছি, ওইটা নতুন করে বলার দরকার নেই। আপনি দেখবেন, যেমন একটা উদাহরণ দিই, আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই, চাঁপাইনবাবগঞ্জ। আপনি খেয়াল করবেন, চাঁপাইনবাবগঞ্জে আপনি যদি বলেন এইখানে জামাত ইসলাম বিএনপি, দুই দলের দিকে তাকান, দুই দলই কিন্তু তাদেরকে বলেছে যে আমাদের সাথে আসো, আমরা সব শেল্টার দেব। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি ওইখানে যারা ওপেন মানে আছে, তারা কিন্তু এই দুই দলেই বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, কোথাও বেশি কোথাও কম, যতটুকু আমরা মিডিয়াতে দেখি। কিন্তু আমি দেখি যোগদানের থেকে হয়তো নিচে যারা আছেন তারা নির্ভর করবে যে কে তাকে শেল্টার দিচ্ছে তার উপরে। ধন্যবাদ। রাজ্জাকি, আমি একটু সংক্ষিপ্ত যোগ করতে চাই। আমি প্রশ্নটা করে ফেলি, আপনি যাতে সুবিধা হয় আপনার উত্তরটা দেওয়ার সাথে সাথে। আমার সময় খুবই কম, সেই কারণে যেহেতু বিশ্বকাপ শুরু হচ্ছে, টি-20 বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপে মোস্তাফিজকে নিয়ে একটু ঝামেলা হয়েছে ভারতের সাথে, এবং বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এরকম একটি আইসিসি চিঠি দিয়েছে। আইসিসি চিঠির পক্ষ থেকে 3টা ঝুঁকির কথা বলা হয়েছে। মোস্তাফিজকে বাদ দিতে হবে, মোস্তাফিজকে বাদ না দিলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। একটা হচ্ছে বাংলাদেশের দলের জার্সি পড়লেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সর্বোপরি নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ খেলতে যাবে না এবং ঘোষণায় অনড় এখনো। যাওয়া না যাওয়া, আসলে এইটাকে আপনি কিভাবে দেখছেন, যদি বিশ্লেষণ করতে বলি? ঠিক আছে, আমি একটু বলি। তার আগে একটু, আপনি বলছেন যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে, এটা একটা প্রশ্ন করছেন। দেখেন, মাঠে কিন্তু আপনি যেহেতু জাতীয় পার্টি আছে, 4টা দল আছে, আপনি ধরে নিতে পারেন মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি, জেপি। এখন এনসিপি জামাত মিলে একটা জোট, তার সাথে আরো কিছু ইসলামী দল আছে, বিএনপির সাথে কিছু দল আছে জোট। এখন আপনি ভেরি সিম্পল, আমরা কিন্তু অতীত রেকর্ড দেখছি, জাপা কিন্তু সর্বোচ্চ 11-12টা সিট পাইছে, তাও দেওয়া হয়েছে, কিন্তু তাদের মাঠে ভোট নষ্ট হয়ে গেছে বহু আগে। ওই যদি ভোটের দিকে যান, দেন জাতীয় পার্টি এনসিপির আমি খুব একটা পার্থক্য দেখি না। সুতরাং এখানে আওয়ামী লীগের ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের বিএনপি পাশাপাশি প্যারালাল কাছাকাছি ভোট। এখন ধরে নিলাম তর্কের খাতিরে বিএনপির 35% ভোট আছে,
আওয়ামী লীগের 35% ভোট আছে, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম। তাহলে যদি এখন জামাতের যে ভোটটা আছে, জামাতের ভোট 10% আমরা শুনি, বা এখন শুনছি কিছু বাড়ছে, আর ইসলামী দল যদি সব একসাথে, তাহলে জামাতের যদি 12-14 হয়, কথার কথা বলছি 12-13, তাতে যদি আওয়ামী লীগের ভোট সে পায়, সে সরকার গঠন করবে। কারণ আমরা নির্দলীয় ভোটের কথা বলছি না, আমরা এইগুলার কথা বলছি। কারণ জামাত যদি আওয়ামী লীগের 35% জামাতের দিকে যোগ দেয়, তাহলে ন্যাচারালি সে ভোটে সরকার গঠন করবে। আর যদি জামাত আওয়ামী লীগের ভোটটা বিএনপির সাথে যোগ দেয়, তাহলে এটার কয় সোনায় সোহাগা, সোনায় সোহাগা, এর বাইরে আর কিছু নাই। এইবার আসেন, এই যে যত বাংলাদেশের পোশাক পরা থাকলেও আপনার যদি নিরাপত্তার অভাব থাকে, মুস্তাফিজ সাহেবের নিলেও যদি নিরাপত্তার অভাব থাকে, এত ইনসিকিউরিটির মধ্যে যদি আপনি আমার সিম্পল এক লাইনে বলেন, তাহলে আমার তো মনে হয় না যাওয়াই উচিত। এখানে আপনার বাড়তি কি বলবেন যে এই সিকিউরিটি, যে সিকিউরিটির প্রশ্ন আসছে, আমার তো মনে হয় না এর বাইরে আমরা কোনো বাড়তি সিকিউরিটি দিতে পারবো। কারণ আমাদের দেশের এক তারেক রহমান সাহেবের সিকিউরিটি আমরা দিতে পারতেছি না পুলিশ দিয়ে, ফাইনালি আর্মি দিয়ে সিকিউরিটি দিতে হইতেছে। তো সেক্ষেত্রে মুস্তাফিজের সিকিউরিটি, ইভেন বাংলাদেশের পোশাকের সিকিউরিটি আমরা কিভাবে দিব? এটা সিম্পল জবাব, এটা এড়ায় দেওয়াই উত্তম। এক্ষেত্রে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ভাবমূর্তি নষ্ট। আপনি জীবনের ঝুঁকি নিতে পারেন না, আপনি ট্রাম্পের ঝুঁকি আছে, পুতিনের ঝুঁকি আছে, কিন্তু আমাদের বহু বাংলাদেশের পলিটিশিয়ান বাইরে থাকে ঝুঁকির ভয়ে, আবার কিন্তু পালায় যায় ঝুঁকির ভয়ে। কাজে এটা আপনি কি বলবেন? এগুলা নিয়ে কোনো আপনি ভাবমূর্তি কি হবে? বাংলাদেশের ভাবমূর্তি কি আছে? ফুল টাইম যেখানে মিথ্যা কথা বলি আমরা, আর নীতি নাই, আদর্শ নাই, আমরা কিভাবে নির্বাচনে যাচ্ছি, কোনো আগামাথা নাই, কোনো আইন নাই, কিছু নাই, কোনো বিধান নাই, আপনি আবার ভাবমূর্তির চিন্তা করেন। আপনি নিয়মে থাকেন আগে। ধন্যবাদ আপনাকে রুহিন হোসেন প্রিন্স। একটা প্রশ্ন, আজকে একজন বিসিবির পরিচালক বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, যে ক্রিকেটাররা আন্দোলন করেছে, আজকে বিপিএল বন্ধ রয়েছে আজকে, এবং আজকে শেষ খবর হলো বিপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিপিএল খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু 6টা একটা খেলা ছিল, সেই খেলায় তারা বিপিএল এ জয়েন করেন, এবং নাজমুল ইসলাম যিনি বিসিবি পরিচালক, তিনি ক্রিকেটারদের নিয়ে একটা বিরূপ মন্তব্য করার কারণে তিনি আজকে পদত্যাগ করেছেন। ক্রীড়াঙ্গনে কেন এরকম অস্বস্তি শুরু হলো? না, আসলে এটা কাঙ্ক্ষিত না, মানে এটা নিয়ে আলোচনা করতেও ভালো লাগে না। কারণ এমনিতে আমরা একটা জটিল পরিস্থিতি, যে ভারতে যাওয়াটা নিয়ে হয়েছে, আমি জটিল পরিস্থিতি এই জন্য বলছি, কারণ অবশ্যই জীবন মর্যাদা তো আগে, কিন্তু আমাদের তো বিশ্ব পরিস্থিতি, ক্রিকেট, সেটাও বিবেচনায় রেখে যদি এটা সলভ করতে পারতাম ভালো হতো। কিন্তু আসলে আমরা বাস্তবে আমি বলছি যে সবটা মিলিয়ে তো ওইখানেও আমরা পারলাম না। আমাদের সম্মান রক্ষা এবং সিকিউরিটিটা বড় হলো, এবং সেটাই স্বাভাবিক ছিল। এই জায়গায় ইন্টারনালি এটা একেবারে কাঙ্ক্ষিত না। এবং আমি যতটুকু খবর তো শুনলাম যে আমাদের যে কিপারে যে খেলাটা বন্ধ রাখা হয়েছে, এইটা তো আর একটা নতুন ধরনের সংকট হলো। তো আমি মনে করি যে এই ব্যাপারে দ্রুত আলাপ আলোচনা করে করা দরকার, এবং আমাদের যারা ক্রিকেটের খেলোয়াড় যারা আছেন প্রধানত, তাদের সাথে কথা বলে সহনশীলতার সাথে যেটা সমাধান করাই দরকার বলে মনে করি। এটা কোনো রাজনীতির মধ্যে বা অন্যটার মধ্যে এটা আনা উচিত না। জি, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাকে করছি, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, বড় একটি দেশ, তাদের কাছ থেকে কিছু রাজনীতি অনুসরণ করা হয়তো আমাদের জন্য দরকার। অনেকগুলো বিষয় আছে, যদিও এখন বিজেপি ক্ষমতায়, কিন্তু সম্প্রতি আজকের একটি খবর আল জাজিরা প্রকাশ করেছে, সেখানে ভারতের দেশটির ন্যাশনাল মেডিকেল কমিশন 6 জানুয়ারি জম্মু বিভাগের রিয়াসি জেলায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করেছে। কারণ গত বছর কলেজটির প্রথম এমবিবিএস ব্যাচে ভর্তি পরীক্ষা মেধা তালিকায় স্থান পেয়েছে 50 জনের মধ্যে ছিল 42 জন শিক্ষার্থী। তাদের অধিকাংশ কাশ্মীরের বাসিন্দা, বাকিদের মধ্যে 7 জন হিন্দু, 1 জন শিখ শিক্ষার্থী। এই মুসলিম শিক্ষার্থীরা সুযোগ পাওয়ার কারণে একটা মেডিকেলের স্বীকৃতি বাতিল করে দেওয়াটা এই আধুনিক বিশ্বায়নের যুগে কি দেখছেন? সাধারণ মন্তব্য করি, কারণ আপনি শুরুতেও দেখেন বললেন কথাটা, আপনি হয়তো আমাদের হিস্ট্রিতে ভুল বলেন নাই। একসময় আমরা ভারত, তার কাছ থেকে অনেকগুলো কথা বলতাম, তার কতগুলো ডেমোক্রেটিক আচরণ, অসাম্প্রদায়িক আচরণ ছিল, তার বিভিন্ন প্রতিষ্ঠানে দাঁড়িয়েছিল, তার ডেমোক্রেটিক আচরণ ছিল। তো এখন অনেকদিন ধরে দেখবেন রাষ্ট্র ক্ষমতায় যেহেতু ওইখানে একটা ধর্মীয় উগ্রবাদী শক্তি আছে, তাদের নাম যাই থাকুক, তাদের নেপথ্যে তাই এবং কর্মকাণ্ড তাই, তো অনেক কিছু কিন্তু ক্ষয়ে গেছে। আর বিশেষ করে আগামীতে নির্বাচন, যেটা এটা মনে রেখেন, এই নির্বাচনকে সামনে রেখে তারা এই ধর্মের কার্ডটাকে ব্যবহার করছে। বিশেষ করে আপনি যেটা ওই যে দূরের মেডিকেলের কথা বললেন, ওটাকে আমি রিলেট করার আগে একটু বলে দিই যে পশ্চিমবঙ্গে নির্বাচন দ্রুত, সুতরাং তারা কিন্তু তাদের এই উস্কানিটা অব্যাহত রাখবে। যে সরকার আছে এই অঞ্চলকে, আমি দখল শব্দটা বুঝেই ব্যবহার করছি, দখল করার জন্য। আর তাদের যে হিন্দুত্ববাদী পলিসি, এই যে মেডিকেল কলেজ বন্ধের যে সিদ্ধান্তের খবর এখন শুনলাম, আমি এটা দেখে আসিনি, এইটার মধ্য দিয়ে তাদের যে হিন্দুত্ববাদী রাজনীতি এবং যেটা মোটেই গণতান্ত্রিক আচরণ না, তারই বহিঃপ্রকাশ এটা দেখা যাচ্ছে। ধন্যবাদ অসংখ্য। আমরা চাই একটি অসাম্প্রদায়িক একটি দেশ গড়ুক আমাদের বাংলাদেশে, অন্তত সেটা বজায় থাকুক। জনাব আবু হেনা রাজ্জাকি, জুলাই যোদ্ধা যেটা বলা হচ্ছে, জুলাই যোদ্ধাদের
যে দায় মুক্তি দিয়া অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা আজকে অনুমোদন দিয়েছে। সেখানে বলা হয়েছে তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করা হবে, নতুন করে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। এই জুলাই যোদ্ধাদের দায় মুক্তির এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন, বিশ্লেষণ করতে বলে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যখন আউটগোয়িং, আপনি চলে যাচ্ছেন, তখন আপনি একটা দায় মুক্তির বিষয় নিয়ে আসছেন। একদিন আপনি আনতে পারেননি, 1 নম্বর। 2 নম্বর, আপনারা যে সমস্ত পারফরমেন্স নিয়ে করার জন্য নামছিলেন, যেমন ধরেন সংস্কার, ঐক্যমত্য, কিছুই করতে পারেননি। এবং এই সংস্কার, ঐক্যমত্য নিয়ে ফাইনালি আপনি জুলাই সনদের ভিত্তি দেওয়ার জন্য গণভোটে চলে গেছেন। আবার গণভোটটারও রয়েছে কি, গণভোট যদি হাও হয়, তারপরে পার্লামেন্টে যাওয়ার 180 দিন টাইম পাবে, 180 দিন পার্লামেন্টের বৈধতা দিতে হবে। কিন্তু আমরা দেখছি অতীতে হা না ভোটের সাথে কিচ্ছু সম্পর্ক ছিল না, এটা কিন্তু সবার ঊর্ধ্বে। হা না, ব্যাস। আমরা অতীত, রাষ্ট্রপতি হয়েছেন হানা ভোটের উপরে, সেগুলো আমাদের অতীত জানা আছে। তো সেই হানা ভোট আপনি যখন গণভোট করবেন, এর অবস্থান সবার ঊর্ধ্বে। সেটাকে যখন আপনি সিঙ্গেল মানে 2/3 মেজরিটি নিয়ে যে দলটা যাবে, তারা তখন গিয়ে যদি বলে যে না আমরা তো এটা করতে পারবো না, আমরা করব না, আপনার কিছু করার নাই। আর এই যে দায় মুক্তি, এইটা আমার কাছে মনে হয় যে সরকারে যারা আছেন, যারা প্রত্যেকে কিন্তু তার নিজের আমল নামাটা জানেন। আর মানুষের যদি আপনি তো বোকা মনে করেন, সেটা কিন্তু ঠিক না। আপনি হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হা। যে সমস্ত উপদেষ্টারা ছিলেন, আইনঙ্গন নিয়ে যারা ব্যস্ত ছিলেন, তাদের পারফরমেন্স, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কি কখন কি বলেছে এদেশের মানুষ, এখন তারা জাস্ট ভীত সন্ত্রস্ত বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে যারা খুব বেশি ইনভলভ ছিল, সবাই ভীত সন্ত্রস্ত না। আপনি কতখানি নিজেকে জড়াইছেন, কতখানি মাতুব্বরি করতে চাইছেন, এটা জনগণের কাছে প্রকাশ পেয়েছে। আপনি একটা দায় সারা গেছে, এই দায় মুক্তিটা এটা না মানলে কি হবে? মানলামই না আমি, এটা তো আইনে রূপান্তরিত করতে হবে। পার্লামেন্টে যাওয়ার পর যখন সবাই অ্যাপ্রুভাল দিবে, তখন এটা আইন হয়ে গেলে তখনই। তারপরে যদি আবার অন্য কোনো সরকার 2/3 মেজরিটি এটা বাতিলও করতে পারে। ইন্ডেমনিটি তো ছিলই। কিন্তু আজকে আমরা 5 আগস্টের পর থেকে যে অ্যাকশন দেখে আসছি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এই দায় মুক্তি সনদ যেটা দিছে, এটা আদৌ আজকে পর্যন্ত যেটা দেখি, এটা সংসদে পাশ করবে না। সুতরাং এটা যে যারা করতেছে, আমি নাম বললাম না, আমি আবারও বলছি, তারা বিট্টে করেছে এই জুলাই সনদের পোলাপানের সাথে। কিন্তু আজকে যেহেতু সেই তরুণ সমাজটা এবং তাদের অবস্থানটা দেখতেছে, এবং তারা নিশ্চিত করে বলতে পারতে মানে বিশ্বাস করতেছে জুলাই আন্দোলন কিন্তু শেষ হয়নি বলে তারা মনে করে। কারণ যেভাবে নির্বাচনটা করতে যাচ্ছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে, তাতে বুঝাই যায় একটা দায় সারা গোছের নির্বাচন করতে। সুতরাং এটা আপনি থামাতে পারবেন না। সেই ভয় থেকে শুধু তাদের নিজের সেফটির জন্য এটা করছে, যে এটা যদি কিছুদিনও আটকে রাখা যায়, এর ভিতরে তো তারা সেফ জোনে চলে যাবে। এছাড়া আমার কাছে এটা স্রেফ প্রহসন ছাড়া আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আমি একটু শেষ প্রশ্ন, রহিম প্রিন্স, বিএনপির চেয়ারম্যান, যদি আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, দেখেছি সম্পাদকরাও বলছেন যে তারেক রহমানের চিন্তা ভাবনা অনেকটা উন্নত হয়েছে, এরকম কথাগুলো বলছেন। আছে একটি ঘটনা, তিনি রাজধানীর গুলশান নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষকদের একটি আন্দোলনে তিনি নেমে কথা বলেছেন শিক্ষকদের সাথে। তিনি তাদের বক্তব্যগুলো শুনেছেন, আন্দোলনের তাদের দাবিগুলো শুনেছেন, এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেখানে আমরা বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে তিনি সাধারণ শিক্ষক বা শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা যে রাজনীতির ছাত্র হিসাবে আমি দুই একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, একটা যে কালচারালি এই ধরনের ঘটনাবলীকে আমরা পজিটিভ হিসাবে দেখতে চাই। যে কেউ যে ঠিক আছে একটা ঘটনা ঘটছে, আমরা রাগটাগ না করে বা আমার অন্য কিছু না হয় তাদের সাথে কথা বলবো, এই সংস্কৃতিটা দরকার। এইটুকু আমি পজিটিভ দেখতে পারি। কিন্তু আপনি মনে রাখবেন, আমরা একটা রাজনৈতিক দল, সে কিন্তু একটা বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করবে, এটা প্রথম মনে রাখতে হবে। তাহলে একটা রাজনৈতিক দল কোনো শ্রেণীর স্বার্থের ঊর্ধ্বে না, আবার রাজনৈতিক দলের ওই নেতারা ওই রাজনীতির দলের ঊর্ধ্বে না। ইচ্ছা করলো একজন ব্যক্তির উপরে নির্ভর করে, এই ভাবনাটা ভুল। তার হয়তো ইনফ্লুয়েন্স থাকতে পারে। সুতরাং সেইটা যদি বিবেচনা না করেন, তাহলে ধরেন কথার কথা উনি গেলেন, উনি হয়তো এক জায়গায় ভেবে বললেন যে আচ্ছা আমি ভাই তোমাদের এটা সবটা করব, কিন্তু ওনাদের পলিসি বা পলিসির পরে এই তো অনেক কিছু টাকা পয়সার সাথে জড়িত, সেটা অ্যালাউ করে না, তাহলে কিন্তু করতে পারবেন না। এই জন্য ব্যক্তির উপরে নির্ভর না করে আমি ব্যক্তির কালচারটাকে আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে, সে তো এরকম অনেকে যায় না যে কথা বলছে, এইটুকুই আমার মনে হয়। ওই ভরসাটাই করা উচিত যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক দলের ঊর্ধ্বে না, এবং রাজনৈতিক দল কোনো শ্রেণীর ঊর্ধ্বে না। সুতরাং ওই রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করবে সে কোন ধরনের শ্রেণী পেশার মানুষের
অধিকারের নিশ্চয়তা দেবে। মানুষ যতদিন ওইটা না বুঝবে, আমরা ব্যক্তি বা এইরকমের একটা ফানুস তৈরি করব, তাতে মানুষ কিন্তু প্রতারিত হবে। আপনি কিছু বলবেন কিনা এই বিষয়ে? আমি যদি, এক মিনিট। যেহেতু আপনি বললেন যে শেষ। শিক্ষকদের সাথে দেখা করছে, সেই শিক্ষকরা কারা? আমি কল্পনা করলাম যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, আমি কল্পনা করলাম। যখন উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন কিন্তু উনি দলের না, সবার প্রধানমন্ত্রী। তাহলে আজকে যখন উনি দেখা করছেন, সেখানে কারা ছিল? এই শিক্ষকরা কি এই পন্থী, এই দলীয়, বা এই দলের বা ইয়ে লালন করেন? তা হয়ে থাকে তাহলে তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। ওইভাবে যদি প্রশ্ন আসে তাহলে শিক্ষকদের আন্দোলনে তো আসলে দলীয় থাকে না, সব শিক্ষকদের তো একই দাবি থাকে। আমি আন্দোলন আর দাবি বলছি না, আমি বলছি যে আমি বলছি যে ওখানে যারা গেছে তারা কি সব দলের শিক্ষকরা গেছে সেটা বলছি। তো সব দলের